স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আন্ডারসল্ট বাই রাজা স্যার। আজকে আমরা অ্যালকিন এর রাসায়নিক ধর্ম নিয়ে পড়াশোনা করব। আমরা এর আগে অ্যালকিনের প্রিপারেশনের ভিডিও দিয়ে দিয়েছি, কিভাবে অ্যালকিন প্রস্তুত করব বিভিন্ন তার পদ্ধতি আমরা এর আগের ভিডিওয়ে দিয়ে দিয়েছি। আজকে আমরা পড়ব অ্যালকিন কী ধরনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। খুব সহজ, একই রকম বিক্রিয়ার টেকনিক। একটু দেখে নাও, শেষ পর্যন্ত বুঝে নাও। ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সহজ। সঙ্গে থাকো, দেখতে থাকো। অ্যালকিনের প্রপার্টিস। তো দেখো, অ্যালকিন যে সমস্ত বিক্রিয়াগুলো করে সেই বিক্রিয়াগুলো আমরা দেখব একই ধরনের বিক্রিয়া। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে অ্যালকিন সাধারণত যুক্ত বিক্রিয়া দেখায়। দেখো, আমরা যখন অ্যালকেন পড়েছিলাম, একটা এক্সাম্পল দিই, মিথেন এর সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া করেছিলাম ইউভি লাইটে, তখন কি হয়েছিল? একটা করে হাইড্রোজেন এখান থেকে বেরিয়েছিল, একটা করে ক্লোরিন প্রবেশ করেছিল। দ্যাট ইজ ফার্স্ট স্টেপে হয়েছিল CH3Cl, তারপরের স্টেপে হয়েছিল CH2Cl2, আবার একটা H বেরোলো, আবার একটা Cl ঢুকলো, তারপরে হয়েছিল CHCl3, একই রকমভাবে আবার একটা H বেরোলো, আবার একটা Cl ঢুকলো, এবং ফাইনাল প্রোডাক্ট হয়েছিল CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। অর্থাৎ অ্যালকেন যে সমস্ত বিক্রিয়াগুলো দিয়েছিল তার প্রধান নেচারটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ অ্যালকেন থেকে একটা পরমাণু রিপ্লেস হবে আরেকটা পরমাণুর দ্বারা। এটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়ার ফরম্যাট। সেটা কী ছিল? অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখিয়েছিল। আর এখন যেটা আমরা পড়ব অ্যালকিন, সেটা শুধুমাত্র কি দেখাবে? যুক্ত বিক্রিয়া। দেখো, আমরা যে সমস্ত অ্যালকিনের বিক্রিয়াগুলো পড়ব, যার সঙ্গে বিক্রিয়াগুলো পড়ব, সেটা একটু লিখে নিই। ফার্স্ট আমরা পড়ব অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া হবে হাইড্রোজেনের। তারপরে আমরা পড়ব অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া হবে ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন। এই তিনটেকে মিলে আমরা বলতে পারি X2 হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া। তারপরে পড়ব আমরা HCl, HBr, HI। এই তিনটেকে একসঙ্গে আমরা বলতে পারি HX এর সঙ্গে বিক্রিয়া। X সমান হ্যালোজেন, X সমান হচ্ছে কি? এখানে X = ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এখানেও তাই। আচ্ছা, এছাড়া আমরা পড়ব জলের সঙ্গে বিক্রিয়া। এছাড়া আমরা পড়ব HOX এর সঙ্গে বিক্রিয়া। এই কতগুলো বিক্রিয়া অ্যালকিনের সঙ্গে আমরা দেখব। দেখে নাও। ফার্স্ট আমরা শুরু করছি হাইড্রোজেন দিয়ে। প্রথম নাম্বার 1, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া H2 এর সঙ্গে। দেখো, আমরা দু ধরনের অ্যালকিনের সঙ্গে বিক্রিয়াগুলো করব প্রত্যেকের। প্রথম ধরনের একটা অ্যালকিন নেব, সেটা হচ্ছে সুষম অ্যালকিন বা প্রতিসম অ্যালকিন। তারপরে ওই একই বিক্রিয়া আরেকবার করাবো অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে। তো দেখে নিই আমরা প্রতিসম অ্যালকিনের সঙ্গে প্রথম বিক্রিয়া করাচ্ছি হাইড্রোজেনের। প্রতিসম অ্যালকিনটা নিলাম CH2CH2। আর একটা বিক্রিয়া করাবো অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে CH3CH ডবল বন্ড CH2। প্রসঙ্গক্রমে বলে রাখি যে এটা প্রতিসম অ্যালকিন আমরা জানি কেন। ডবল বন্ডের ওপর দিয়ে যদি আমরা একটা প্লেন কল্পনা করি, তার দুপাশে একই সংখ্যক পরমাণু যদি থাকে এবং একই ধরনের পরমাণু, অর্থাৎ একটা সাইড যদি আরেকটা সাইডের মিরর ইমেজ হয়, তাহলে এরা হবে প্রতিসম অ্যালকিন। আর যদি ডবল বন্ডের ওপর দিয়ে আমরা একটা প্লেন কল্পনা করে দেখি যে একটা সাইড আর একটা সাইডের প্রতিচ্ছবি বা মিরর ইমেজ না হয়, সেটা হবে অপ্রতিসম অ্যালকিন। তাহলে এটা প্রতিসম, এটা অপ্রতিসম। তো দেখে নিই, প্রতি ক্ষেত্রেই আমরা বিক্রিয়া করাবো একবার প্রতিসম অ্যালকিনের সঙ্গে, একবার অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে। প্রত্যেকটা দেখি কি হয়। প্রতিসম অ্যালকিনের সঙ্গে যদি আমি হাইড্রোজেনের বিক্রিয়া করি, বিক্রিয়ার জন্য কন্ডিশন কি লাগে? প্যালাডিয়াম
বা প্লাটিনাম বা নিকেল চূর্ণ, টেম্পারেচারটা করতে হয় 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। দিলে কি হয়, আমরা দেখেছি যে অ্যালকিন যুক্ত বিক্রিয়া দেখায়, প্রথম লাইন মেন লাইন। তো দেখি যুক্ত বিক্রিয়া মানে কি, যোগ হবে। এখানে কিন্তু অ্যালকেনের মতো কোথাও থেকে একটা পরমাণু বেরিয়ে গিয়ে আর একটা ঢুকবে না, শুধুমাত্র অ্যাডিশান বা যোগ হবে। দেখে নাও, দুটো হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন এইচ, একটা এইচ ডবল বন্ডের কার্বনের সঙ্গে আর একটা এইচ অপর ডবল বন্ডের কার্বনের সঙ্গে যুক্ত হবে, বন্ডটা সিঙ্গেল হবে। দেখো CH2 বন্ডটা ভেঙে CH2, তাহলে এ একটা বন্ড ফ্রি হলো, এর একটা বন্ড ফ্রি হলো। সেই বন্ড দিয়ে একটা এইচকে এ নেবে, একটা এইচকে এ নেবে, তাহলে কি প্রোডাক্ট পেলাম, CH3, এটাই তো পেলাম। তাহলে এর নাম কি হবে, ইথিলিন থেকে আমি পেলাম ইথেন। সিমিলারলি যদি একে আমি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করাই, সেম কন্ডিশন এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে কি হবে, ডবল বন্ডের কার্বন দুটোর সঙ্গে আবার এপাশে একটা এইচ, এপাশে একটা এইচ, আর বন্ডটা সিঙ্গেল হবে। দেখো CH3 CH, ডবল বন্ডটা ভেঙে দিলাম, CH2, এ একটা বন্ড ফ্রি পেলো, এ একটা বন্ড ফ্রি পেলো, এই হাতে একটা এইচ যাবে, এই হাতে একটা এইচ যাবে, এই হলো আমার প্রোডাক্ট। যদি আমরা না ভেঙে লিখি তাহলে কি লিখব, CH3 CH2 সিঙ্গেল বন্ড CH3, এটা হলো কি, প্রোপেন। দেখো প্রোপিন থেকে প্রোপেন, ইথিন থেকে ইথেন, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে কি বিক্রিয়া অ্যালকিন দিল, যুক্ত বিক্রিয়া। কোথায় যুক্ত হলো, দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর সঙ্গে দুপাশে দুটো যোগ হলো, বন্ডটা ভেঙে গেল। ক্লিয়ার? সেকেন্ড, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হয়ে গেল। এবার চলে যাচ্ছি 2 নম্বর, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া। দেখো Br2 এর সঙ্গে, আচ্ছা Br2 সঙ্গে না বলে আমি একবারে X2 করে দিলাম, কারণ Br2 Cl2 I2 একসঙ্গে হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি, দেখো একবার সুষম অ্যালকিন নিলাম আর একবার অপ্রতিসম অ্যালকিন নিলাম। হয়েছে, এটা প্রতিসম, এটা অপ্রতিসম। বিক্রিয়া করাবো X2 সঙ্গে, X2 সঙ্গে। দেখো X2 মানে হচ্ছে XX, হয়েছে। কোথায় যুক্ত হবে, ডবল বন্ডের কার্বন দুটোর সঙ্গে যুক্ত হবে, একটা বন্ড ভেঙে যাবে, তাহলে এ হবে CH2X, আর একটা বন্ড ভেঙে গিয়ে এও হবে CH2X হলো। এটা কি, ডাই হ্যালো অ্যালকেন। এটা অ্যালকেনকে, দুটো কার্বনের অ্যালকেনকে বলে দাও একবারে নাম, ডাই হ্যালো ইথেন। বলো, যদি এবার X2 জায়গায় আমি এখানে Cl2 করি, তাহলে এখানে CH2Cl, এখানে CH2Cl, তখন কি বলবো, ডাই ক্লোরো ইথেন। যখন এখানে Br2 দেব তখন কি হবে, CH2Br, তখন এর নাম হবে ডাই ব্রোমো ইথেন। যখন এখানে I2 দেব তখন হবে CH2I, ডাই আয়োডো ইথেন। ক্লিয়ার? দেখো সিমিলারলি যদি এখানে আমি X2 দিই অপ্রতিসম অ্যালকিনে, একই কথা, দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোতে যোগ হবে। X2 মানে হচ্ছে XX, একটা X যাবে ডবল বন্ডের একটা কার্বনে, আর একটা X যাবে ডবল বন্ডের আর একটা কার্বনে, প্রোডাক্ট হবে CH3 CHX, বন্ড সিঙ্গেল হয়ে যাবে CH2X। এটার নাম কি, ডাই হ্যালো প্রোপেন। আর যদি নাম্বারিং করে বলি স্পেসিফিক্যালি আরও ভালো, 1,2 ডাই হ্যালো প্রোপেন। ক্লিয়ার? দেখো এখানে যদি X2টা Br2 হয়, ডাই ব্রোমো 1,2 ডাই ব্রোমো প্রোপেন হবে। যদি Cl2 হয় 1,2 ডাইক্লোরো প্রোপেন হবে। I2 হলে 1,2 ডাই আয়োডো প্রোপেন হবে। ক্লিয়ার?
তবে এই হ্যালোজেনের সঙ্গে যখন অ্যালকিনের বিক্রিয়া করাবো, বিক্রিয়াটা একটা নন পোলার সলভেন্টে করতে হয়। সেটা আমরা দ্রাবক হিসেবে বা সলভেন্ট হিসেবে CCl4 নিলাম। কার্বন টেট্রাক্লোরাইডে আমরা হ্যালোজেনকে দ্রবীভূত করে বিক্রিয়াটা করালাম। ঠিক আছে, এটা করতে হয়। এইখানে একটা স্পেশাল বলার ব্যাপার আছে। এই X2টাকে যদি আমি স্টার মার্ক করলাম, আমি Br2 দিয়ে করে খালি দেখাবো, ক্লোরিন আর আয়োডিন দিয়ে দেখাচ্ছি না। তাহলে দেখো CH2 ডবল বন্ড CH2, যদি একে Br2-র সঙ্গে X2 যদি Br2 হয়, বিক্রিয়া করায় নন পোলার সলভেন্ট নিতে হয়। নিলে কি প্রোডাক্ট হবে আমরা জানি, CH2 একটা Br এখানে, বন্ড সিঙ্গেল, CH2 একটা Br এখানে, তাহলে এটা কি ডাইব্রোমো ইথেন হলো। যদি আমার অপ্রতিসম অ্যালকিন হয়, নো প্রবলেম, আমি জানি একই রিয়াকশান CCl4, তাহলে একটা ব্রোমিন এখানে, একটা ব্রোমিন এখানে, CH3 CHBr CH2Br, এটাও কিন্তু 1,2 ডাইব্রোমো প্রোপেন এর মতো হলো। এখন প্রশ্ন হচ্ছে এইটা আমি কেন আলাদা করে দেখালাম। এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের শনাক্তকরণ পরীক্ষা। কোনটা? এই যদি আমরা CCl4 ব্রোমিন দিয়ে কোনো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিনকে আমি যদি বিক্রিয়া করাই, তাহলে এই পরীক্ষাটা কিন্তু আমার গণ্য করা হয় যে অসম্পৃক্ত কোনো যৌগের মধ্যে আছে কি না, সেটা একটা টেস্ট। কিভাবে হয় দেখো, কেনই বা ব্রোমিন নিয়ে হলো, ক্লোরিন বা আয়োডিন নিয়ে এই টেস্টটা হলো না? তার কারণ হচ্ছে, যখন আমরা ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত করে এর একটা বাদামি বর্ণ দেখা যাবে, এটা বাদামি বর্ণের হয়। কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিন গুলে দিলে সেটা হচ্ছে বাদামি বর্ণ ধারণ করে। তাহলে এই বাদামি বর্ণ যদি এর মধ্যে আমি ইথিন বা প্রোপিন বা যে কোনো বিউটিন, কোনো অসম্পৃক্ত যৌগকে আমি যদি এর মধ্যে চালনা করি, তাহলে এ ডাইব্রোমো অ্যালকেন তৈরি করবে প্রতি ক্ষেত্রেই। এই যে ডাইব্রোমো অ্যালকেন তৈরি করবে, ডাইব্রোমো অ্যালকেন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই বাদামি বর্ণটা বর্ণহীনে পরিণত হয়, কালারলেস হয়ে যায়, এর কালারটা উধাও হয়ে যায়। এই কালারটা উধাও হয়ে যায় বলে আমরা বুঝতে পারি যে নিশ্চয়ই আমার গৃহীত যৌগে অসম্পৃক্ততা ছিল। কিন্তু ক্লোরিনের সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই CCl4, কোনো বর্ণ তার হয় না, যার জন্যে এই Cl হওয়ার ফলেও এটা বর্ণহীন হলো কি হলো না আমরা বুঝতে পারলাম না। কারণ কি, অ্যাজ সাচ Cl2 প্লাস CCl4, এটার কিন্তু কোনো কালার আমরা দেখতে পাই না। তো এটারই যখন কালার নেই, তাহলে এই যখন ডাইক্লোরো আমার অ্যালকেন তৈরি করবে, তারও কালার না থাকলে আমি বুঝবে কী করে কী হলো কী হলো না। তাই জন্য ব্রোমিনকে চুজ করা হয় কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত করে, যেহেতু আমরা বাদামি বর্ণটা পাই এবং বিক্রিয়ার পরে বর্ণটা উধাও হয়ে যায়, আমরা এটাকে চুজ করি যে অসম্পৃক্ততার শনাক্তকরণের পরীক্ষায়। তাহলে এই পরীক্ষাটা কিন্তু কোনো অ্যালকেন দেয় না, এটা কিন্তু অ্যালকিন যেমন দেয়, অ্যালকাইনও দেয়। কিন্তু যখন আমি অ্যালকেন নেব, CH3 এখানে কি ব্রোমিন আর CCl4 এর মধ্যে যদি চালনা করি, এর বাদামি বর্ণের কি কোনো চেঞ্জ হবে? এখানে ডবল বন্ড নেই, দুটো ব্রোমিন যে ঢুকে যাবে সে অপশানও নেই। তাহলে যে কোনো অ্যালকেনকে যদি আমি ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে চালনা করি, তাহলে বর্ণের কোনো চেঞ্জ হয় না, কারণ এটা ডাইব্রোমো যৌগ তৈরি করতে পারে না। তাই যে কোনো অ্যালকেনের সঙ্গে যে কোনো অসম্পৃক্ত যৌগের পরীক্ষার জন্য এই টেস্টটাকে আমরা ব্যবহার করি। আমাকে যদি একটা মিথেন দেয় আর একটা ইথিলিন দেয়, দিয়ে যদি বলে যে কোনটা মিথেন কোনটা ইথিলিন তুমি দেখাও বা বার করে দাও, আমি কি করব, কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিন নিয়ে
যেটা বাদামি বর্ণের, তার মধ্যে দিয়ে একবার মিথেনটা চালিয়ে দেখব, কোনো বর্ণহীন হচ্ছে না, বাদামি বর্ণই থাকছে। তার মানে এই যৌগটার মধ্যে নিশ্চয়ই এটাই সম্পৃক্ত যৌগ, এটার মধ্যে অসম্পৃক্ততা নেই। আর আরেকবার ইথিলিন নিয়ে দেখব চালিয়ে, বাদামি বর্ণহীন হয়ে যাচ্ছে, তার মধ্যে ওইটা অসম্পৃক্ততা ছিল। তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ততার একটা পরীক্ষা। নেক্সট, তাহলে H2-র সঙ্গে হয়ে গেল আমার রিয়াকশান, হলো বেশ। এবার আমরা যাব HCl HBr HI, 3 নম্বর রিয়াকশান। 3 নম্বর রিয়াকশান হচ্ছে HX, একসঙ্গে করে দিই, HX এর সঙ্গে দেখো HX মানে কি হলো, HCl বলা হবে, HBrও বলা হবে, খালি এক্সটা পাল্টে দিচ্ছি, HIও বলা হলো। জেনারেলি এখানে HCl ও HBr দিয়েই করা হয়। তো দেখো আমরা আবার দুটো অ্যালকিন নিচ্ছি, একটা প্রতিসম একটা অপ্রতিসম, বিক্রিয়া করাচ্ছি HX। দেখো যখন প্রতিসম অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করাবো তখন ডবল বন্ডের কার্বন দুটোর মধ্যে যে কোনো কার্বনে একটা H এবং অপর কার্বনে এক্সটা যোগ করে প্রোডাক্ট দেব CH3 সিঙ্গেল বন্ড CH2X। হলো, এটা হচ্ছে 1 2 1 হ্যালো, যদিও দুটো কার্বন, 1 না বললেও চলবে, 1 হ্যালো ইথেন বা হ্যালো ইথেন যাই বলো। এবার যদি অপ্রতিসম অ্যালকিনে আমি HX যোগ করি, সেক্ষেত্রে যোগটা হবে কিভাবে, এখানে আমার যুক্ত বিক্রিয়াটা হবে মার্কনিকভ নিয়ম মেনে। মার্কনিকভ নিয়ম কখন মানতে হবে, যখন অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে অপ্রতিসম বিকারক বিক্রিয়া করব, তখন আমাকে মার্কনিকভ নিয়ম মানতে হবে। অপ্রতিসম অ্যালকিন কীভাবে চিনব বুঝে গেছি, ডবল বন্ডের উপর দিয়ে একটা প্লেন কল্পনা করলে যদি এক পাশটা আরেক পাশের মিরর ইমেজ না হয় তাহলে অপ্রতিসম অ্যালকিন। আর বিকারকের ক্ষেত্রেও যদি আমি বন্ডের উপর দিয়ে একটা মিরর রাখি, যদি একটা আরেকটা সাইডের মিরর ইমেজ না হয় তাহলে বিকারকটাও অপ্রতিসম। তাহলে দেখো এটাও অপ্রতিসম, এটাও অপ্রতিসম। এক্ষেত্রে যখন যোগ হবে বা যুক্ত বিক্রিয়া হবে তখন আমাকে মার্কনিকভ সূত্র মানতে হবে। এতক্ষণ যে বিক্রিয়াগুলো করেছি একটাও মার্কনিকভ সূত্র মেনে করিনি। কেন? বিক্রিয়া করেছি H2, দেখো এটা কিন্তু প্রতিসম, Br2 Cl2 I2 প্রত্যেকটাই X2, মানে এটাও কিন্তু প্রতিসম ছিল। এবার দেখো HCl, এটা অপ্রতিসম হয়ে গেছে, হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে মানতে হচ্ছে কি মানব, মার্কনিকভ সাহেব কি বলেছেন, বিকারকের নেগেটিভ অংশ HX-কে আমরা যদি দেখি H ডেল্টা প্লাস হবে আর এক্সটা ডেল্টা মাইনাস হবে, তাহলে বিকারকের নেগেটিভ অংশ কোনটা, X। তো মার্কনিকভ সাহেব বলছেন বিকারকের নেগেটিভ অংশ দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে সেই কার্বনে যোগ হবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে এইটা চলে যাবে কম হাইড্রোজেনযুক্ত কার্বন এখানে, কারণ এই কার্বনে একটা হাইড্রোজেন আর এই কার্বনে দুটো হাইড্রোজেন, তাহলে নেগেটিভ পার্ট যদি কম হাইড্রোজেন যোগ করতে হয় তাহলে এখানে যোগ হবে। তাহলে প্রোডাক্ট হবে CH3 CHX CH3। এটা হচ্ছে আমার মার্কনিকভ রুল অনুযায়ী প্রোডাক্ট। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু আমি মার্কনিকভ রুল লাগাইনি, কেন, এখানে কিন্তু যদিও আমার অপ্রতিসম ছিল বিকারকটা, কিন্তু আমার অ্যালকিনটা ছিল প্রতিসম। তাহলে যে কোনো একটা প্রতিসম হলে মার্কনিকভ সূত্র ভাবার দরকার নেই। যদি দুটোই অপ্রতিসম হয়, বিকারক এবং অ্যালকিন, তাহলে আমাকে মার্কনিকভ সূত্রকে মনে রাখতে হবে যে নেগেটিভ পার্ট দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির মধ্যে সেই কার্বনে যাবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে প্রোডাক্ট হবে এইটা। যদি কেউ ভুল করে এই প্রোডাক্টটা করে ফেলো, নেগেটিভ পার্টটা বেশি হাইড্রোজেনে দাও, CH3 CH2 CH2X, তার কিন্তু ভুল হয়ে যাবে। হলো, এটা হচ্ছে মার্কনিকভের উল্টো নিয়ম করলো
সে হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট, আর এটা হচ্ছে মার্কনিকভ মেনে আমি এর প্রোডাক্ট করেছি, তাই এটা মার্কনিকভ প্রোডাক্ট। তাহলে যখন আমি অপ্রতিসম অ্যালকিনে অপ্রতিসম বিকারক যোগ করব তখন আমাকে প্রোডাক্ট হবে মার্কনিকভ প্রোডাক্ট, আর অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা হবে খুব অল্প পরিমাণে, মেন প্রোডাক্ট হবে এইটা। এটা হচ্ছে মুখ্য 80%, এটা হচ্ছে গৌণ 20% প্রোডাক্ট হবে। হলো? বেশ, এবার আমার আলাদা করে কি আমাকে করতে হবে, একটা করে দিই। CH2 ডবল বন্ড CH2, এখানে যদি আমি HCl যোগ করি, HBr যোগ করি, HI যোগ করি, সব কটা কিন্তু অপ্রতিসম বিকারক, কিন্তু আমার অ্যালকিনটা হয়ে গেছে প্রতিসম। অতএব ভাববো না, যেটা যেখানে আমি পারি যোগ করব দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোতে। এখানে হাইড্রোজেন করে দিলাম, এখানে Cl করে দিলাম, এখানে তুমি চাইলে Br করে দাও, এখানে চাইলে Hটা করে দাও, যেখানে যেটা খুশি, CH3 CH2I। হলো? মার্কনিকভ সূত্র মেনে করার দরকার নেই, কারণ মানলে একই ব্যাপার। তুমি দেখো না, Clটা এখানে যোগ করাও তাই, এখানে যোগ করাও তাই। যদি তুমি এখানে যোগ না করে এ পাশে Cl করতে, তাহলে কি প্রোডাক্ট হতো বলো? CH2 Cl CH3, তো CH3 CH2 Cl, আর এটাও কি CH3 CH2 Cl, দুটো কি আলাদা? সেম। তাহলে এখানে মার্কনিকভ সূত্রের ব্যাপার নেই, প্রতি ক্ষেত্রেই তাই। কিন্তু যদি আমাকে অপ্রতিসম অ্যালকিন দেয় CH3 CH ডবল বন্ড CH2, এখানে আমি যদি যোগ করি HCl HBr HI, এবার দেখে নাও প্রতি ক্ষেত্রেই কিন্তু মাইনাস কোনটা, হ্যালোজেন পার্টটা মাইনাস হবে আর হাইড্রোজেনটা প্লাস হবে। তাহলে নেগেটিভ পার্ট কোথায় যাবে? মাইনাস পার্টগুলো দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটোর মধ্যে কম হাইড্রোজেনওয়ালা কার্বন, মানে এটাতে যাবে নেগেটিভ পার্টটা। তাহলে এর ক্ষেত্রে প্রোডাক্ট হবে CH3 CHCl CH3, এর ক্ষেত্রে প্রোডাক্ট হবে CH3 CHBr CH3, এর ক্ষেত্রে প্রোডাক্ট হবে CH3 CHI CH3। প্রত্যেকটা কি প্রোডাক্ট? মার্কনিকভ রুল মেনে প্রোডাক্ট। তাহলে এগুলো হচ্ছে কারেক্ট প্রোডাক্ট। হলো? বেশ, আমার হয়ে গেল HX, এবার HOX লাস্ট দেখে নাও। 4 নম্বর বিক্রিয়া হচ্ছে HOX এর সঙ্গে বিক্রিয়া। HOX মানে কি হতে পারে? HOCl X যখন ক্লোরিন, আর HOBr যখন X যখন ব্রোমিন। দেখো, আমি এই একটা প্রতিসম অ্যালকিন নিলাম, এই একটা অপ্রতিসম অ্যালকিন নিলাম, দুটো দিয়ে বিক্রিয়া দেখাচ্ছি, HOCl HOCl। হলো? তাহলে কি হবে বলো? প্রথম কথা হচ্ছে এটা প্রতিসম, আর ভাবার দরকার নেই, ঠিক আছে, যেটা যেখানে খুশি। OH আর Cl, তুমি এখানে CH2OH লাগাও, এখানে CH2Cl লাগাও, চাইলে তুমি ঘুরিয়ে দিতে পারো, Clটা এখানে দাও, OHটা ওখানে দাও, কোনো অসুবিধা নেই, কারণ এটা মার্কনিকভে যাবে না, কারণ এটা প্রতিসম। হলো? এক্ষেত্রে দেখো এটা অপ্রতিসম, এটাও অপ্রতিসম, তাহলে কিন্তু সাবধান, এবার মার্কনিকভকে ফলো করতে হবে। মার্কনিকভ সাহেব কি বলেছেন? নেগেটিভ পার্ট কম হাইড্রোজেনযুক্ত কার্বন। এবার সব থেকে বড় কথা হচ্ছে HOCl এর মধ্যে নেগেটিভ পার্ট কোনটা? সব সময় এটা মাথায় রাখবে, আমরা প্রায়ই সময় ভুল করে ফেলি। HOCl বা HOX এর মধ্যে X পার্টটা পজিটিভ পার্ট আর OH পার্টটা নেগেটিভ পার্ট, এটা কিন্তু মাথায় থাকে জানো। তাহলে এটা হচ্ছে কি, OHটা নেগেটিভ আর Clটা হলো পজিটিভ। এবার চলো, নেগেটিভ পার্ট কোথায়? কম হাইড্রোজেনযুক্ত কার্বন, মানে এইটাতে যেতে হবে, আর পজিটিভটা যাবে বেশি হাইড্রোজেন, মানে এটাতে। প্রোডাক্ট হয়ে গেল আমার কি? CH3 CHOH CH2Cl। হলো? দেখো, এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে HOX যোগ করার সময়। এটা হতে পারে HOCl না হয়ে যদি HOBr হয়, এখানেই করে দিলাম, এর সঙ্গে HOBr যোগ করব, HOBr, সেক্ষেত্রেও OHটা নেগেটিভ, তাহলে নেগেটিভ পার্ট সেখানেও যাবে কম, তার এক্ষেত্রেও প্রোডাক্ট দাঁড়াবে CH3 CHOH
সিঙ্গেল বন্ড CH2 Br, ক্লিয়ার? এতেও তুমি যদি করো HOBr প্লাস, এক্ষেত্রে আমাকে ভাবতে লাগবে না, কারণ এটা প্রতিসম হয়ে গেছে। তুমি যেটা যেখানে খুশি দিয়ে দাও, এখানেই Br দিয়ে দাও, এখানে OH দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বোঝা গেল কি গেল না? কালে আমাকে মনে রাখতে হবে HOX এর ক্ষেত্রে X কিন্তু পজিটিভ প্রান্ত, OH কিন্তু নেগেটিভ প্রান্ত। আর একটা কথা বলি, এই HOXটা আমি কিভাবে পাবো? HOX তোমাকে যদি রেডি দেয় HOCl বা HOBr, তাহলে আমি করে দিতে পারবো। অনেক সময় HOBr বা HOXটা রেডি দেয় না। কি দেয়? এটা মুছে দিই। HOX এটা কিভাবে তৈরি হয় জানো? যদি আমরা X2 একে যদি আমি জলের মধ্যে দিই, তাহলে হয় HOX প্লাস HX। দেখো, যদি তুমি Cl2কে জল দাও, তাহলে কি হবে? HOCl প্লাস HCl, এ দেখো HOX হয়ে গেল যখন X সমান Cl2। যদি X সমান Br2 তার সঙ্গে জল নাও, তাহলেও তুমি পাবে HOBr প্লাস HBr। তাহলে দেখো HOBr পেয়ে গেলাম। এই HOX তাহলে আমি পাবো কীভাবে? X2কে জলে দিলে HOX পাওয়া যাবে। তাহলে যদি আমাকে CH3CH ডবল বন্ড CH2 একে যদি আমাকে বিক্রিয়া করতে বলে HOX দিয়ে, কোনো সমস্যা নেই। OH নেগেটিভ, X পজিটিভ আমরা জানি, নেগেটিভ চলে যাবে কম জায়গায়, কম হাইড্রোজেনযুক্ত কার্বনে। প্রোডাক্ট আমি লিখে দিতে পারবো CH3CHOH CH2X, তাই না? কিন্তু যদি আমাকে HOX ডাইরেক্ট না দিয়ে বলে দিল CH3CH ডবল বন্ড CH2, তাকে দিল Cl2 প্লাস H2O, মানে Cl2 ওয়াটার। মনে রাখতে হবে এটা দেয়া মানেই আমার HOXCl অ্যাডিশন হবে, কারণ এই দুটো বিক্রিয়া করে আমার HOCl উৎপন্ন হবে। এই HOClটা চলে যাবে তখন একই রকম প্রোডাক্ট CH3CH, OH যেহেতু নেগেটিভ কম হাইড্রোজেনে, আর যেহেতু Clটা পজিটিভ বেশি হাইড্রোজেনে, তাহলে আমাকে HOX দিলেও যা মনে রাখতে হবে এটা, আর Cl2 ওয়াটার দিলেও সেই, বা Br2 ওয়াটার দিলেও সেই HOCl বা HOBr অ্যাডিশন। ক্লিয়ার? তাহলে এই হলো আমার অ্যাডিশন রিয়াকশানের মধ্যে HOX পর্যন্ত হয়ে গেল। দেখো এবার লাস্ট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। আমি যে মার্কনিকফ করলাম, এই মার্কনিকফের জায়গায় আরেকটা কথা বলা যেতে পারে, অ্যান্টি মার্কনিকফ নিয়ম। অ্যান্টি মার্কনিকফ সেটা কি হবে? সেটা শুধুমাত্র কিন্তু HBr এর জন্য প্রযোজ্য, মনে রাখবে। কি হবে? যদি আমরা একটা অপ্রতিসম অ্যালকিন নিই, তার সঙ্গে যদি আমি বিক্রিয়া করাই HBr, আমরা শিখে গেছি নেগেটিভ পার্ট কম হাইড্রোজেনযুক্ত কার্বন, প্রোডাক্ট আমরা ইজিলি লিখে দেবো, যেহেতু এটাও অপ্রতিসম এটাও অপ্রতিসম। মার্কনিকফকে ফলো করে নেগেটিভ পার্ট চলে যাবে কম হাইড্রোজেনযুক্ত কার্বন, আর হাইড্রোজেন যাবে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনে। ক্লিয়ার? কিন্তু যদি আমি এই অ্যালকিনের সঙ্গে, একই অ্যালকিন, এর সঙ্গে আমি HBr দিলাম, দিয়ে একটু পারক্সাইড দিয়ে দিলাম, যে কোনো পারক্সাইড, ROOR, হয়েছে? যে কোনো একটা এটা পারক্সি লিঙ্কেজ হলো, OO লিঙ্কেজ, পারক্সি লিঙ্কেজ, যে কোনো একটা, এটা C6H5 ধরো, OOC6H5, এটা পারক্সি বেঞ্জয়িল পারক্সাইড যদি দেওয়া হয়, তাহলে এটা দেখে বুঝতে হবে যে এটা পারক্সাইড দেওয়া আছে। তাহলে পারক্সাইড দিলে ভালো করে মনে রাখবে যে মার্কনিকফের উল্টো নিয়ম ঘটে। কী হবে সেক্ষেত্রে? পারক্সাইড থাকলে বিকারকের নেগেটিভ পার্ট চলে যাবে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বন, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে আমার এক্ষেত্রে CH3 CH2 CH2 Br। বোঝা গেল?
এই যে পারক্সাইডের উপস্থিতিতে HBr মার্কনিকফের উল্টো নিয়মে যুক্ত হয়, তাই পারক্সাইডের উপস্থিতিতে HBrকে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে বিক্রিয়া করালে বিক্রিয়া যেটা হয় সেটা অ্যান্টি মার্কনিকফ নিয়ম অনুযায়ী ঘটে আমরা বলি। হলো, দেখলে অ্যান্টি মার্কনিকফ নিয়ম, নেগেটিভ পার্ট বেশি হাইড্রোজেনে গেল। কখন? যখন বেঞ্জয়িল পারক্সাইড বা এনি পারক্সাইড যখন দেব, অবশ্যই কিন্তু পারক্সাইডের উপস্থিতিতে HBrই দেবে, যে কোনো HX দেবে না। যদি তুমি এখানে HBr না দিয়ে ভালো করে মনে রাখো HCl দিলে, ওই একই তুমি পারক্সাইড দিয়ে দিলে, তাহলে কি হবে? তাহলে কি আমার অ্যান্টি মার্কনিকফ ঘটবে? তাহলে কি আমার প্রোডাক্ট CH3 নেগেটিভ পার্টটা বেশি হাইড্রোজেনে যাবে? CH3 CH2 CH2Cl এটা তো হওয়া উচিত, কিন্তু এটা হবে না। HCl দিলে অ্যাজ ইউজুয়াল মার্কনিকফ প্রোডাক্ট হবে HCl, তার সঙ্গে যদি তুমি পারক্সাইড দাও তাহলে কি হবে? সেই নেগেটিভ পার্টটা কম হাইড্রোজেনে যাবে, CH3 CHCl CH3। দেখো তাহলে কি শিখলাম? শুধু পারক্সাইড থাকলেই হবে না অ্যান্টি মার্কনিকফ, পারক্সাইডও থাকতে হবে, তার সঙ্গে যে HX গুলো আছে HCl HBr HI, শুধুমাত্র HBrটা থাকতে হবে, তবেই কিন্তু অ্যান্টি মার্কনিকফ দেবে। এবার যদি তোমার পারক্সাইডের সঙ্গে HCl দাও, নো অ্যান্টি মার্কনিকফ অ্যাকর্ডিং টু মার্কনিকফ। পারক্সাইডের সঙ্গে তুমি HI দাও, নো অ্যান্টি মার্কনিকফ অ্যাকর্ডিং টু মার্কনিকফ। ক্লিয়ার? তাহলে আমি যদি সাম আপ করি তাহলে কি লিখব? যদি আমি ব্যাপারটাকে সাম আপ করি তাহলে আমি লিখতে পারি CH3 CH ডবল বন্ড CH2। দেখো একবার করছি HCl, একবার করছি HCl আর পারক্সাইড, একবার করছি HI, একবার করছি HI আর পারক্সাইড, একবার করছি HBr আর একবার করছি HBr আর পারক্সাইড, যে কোনো পারক্সাইড দিয়ে দিলাম। প্রোডাক্ট লেখো HCl মার্কনিকফ নেগেটিভ পার্ট যাবে কম হাইড্রোজেনে, এটা কি অনুযায়ী হলো? মার্কনিকফ রুল। HCl পারক্সাইড দিলেও কোনো ফারাক পড়বে না মার্কনিকফ রুলের, HCl আছে। পারক্সাইড কার ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকফ দেখায়? HBr এর ক্ষেত্রে। তাহলে এটাও কি হবে? সেম প্রোডাক্ট, মার্কনিকফ রুল, পারক্সাইড দিলেও কোনো সমস্যা নেই। HI কি হবে? মার্কনিকফ রুল, CH3 CH নেগেটিভ পার্ট কম হাইড্রোজেনে চলে এলো, CH3 কি হলো? মার্কনিকফ রুল। HI পারক্সাইড দিয়েছে, কোনো ফায়দা নেই, পারক্সাইড একমাত্র HBr এর ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকফ দেখায়, এখানেও সেম প্রোডাক্ট অ্যাজ পার মার্কনিকফ রুল। HBr নো পারক্সাইড, মার্কনিকফ রুল, নেগেটিভ পার্ট কম হাইড্রোজেনে, CH3 CH Br CH3 এটা কি প্রোডাক্ট? মার্কনিকফ রুল। এবার HBr পারক্সাইড, এইবার সাবধান, HBrও আছে পারক্সাইডও আছে। এবার কিন্তু নেগেটিভ পার্ট যাবে বেশি হাইড্রোজেনে, প্রোডাক্ট হবে CH3 CH2 CH2 Br, প্রোডাক্ট কি হলো? AMR অ্যান্টি মার্কনিকফ রুল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার অ্যান্টি মার্কনিকফ রুল। তাহলে আমার অ্যালকিনের অ্যাডিশন রিয়াকশান মোটামুটি হয়ে গেল, আর একটা বাকি আছে ওজোনোলিসিস, সেটা একটু আমি দেখিয়ে দিই। দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। এবার হচ্ছে লাস্ট বিক্রিয়া ওজোনোলিসিস, এখানেই করি। ওজোনোলিসিস, দেখো অ্যালকিন এর সঙ্গে ওজনের বিক্রিয়া যেটা হবে সেটা হবে ওজোনাইড যৌগ, তাকে বলি, মনে রাখবে, ওজোনাইড যৌগ। এই ওজোনাইড যৌগকে যদি আমরা
জিঙ্ক ডাস্ট জল দিয়ে ভাঙলে নতুন প্রোডাক্ট পাবো। এই টোটাল রিয়াকশানটাকে আমরা বলবো কি? ওজোনোলিসিস রিয়াকশান। তাহলে ওজোনোলিসিস কাকে বলে? যে কোনো অসম্পৃক্ত মানে হাইড্রোকার্বন, এটা অ্যালকিনও দেয় ওজোনোলিসিস, অ্যালকাইনও দেয়। আমরা অ্যালকিন পড়ছি বলে এখন অ্যালকিন নিয়ে কথা বলছি। যখন অ্যালকিন ওজনের সঙ্গে বিক্রিয়া করবে, করে একটা ওজোনাইড যৌগ দেবে, সেই ওজোনাইডকে জিঙ্ক ডাস্টটা জল দিয়ে যখন ভাঙবো নতুন পদার্থ উৎপন্ন হবে। এই টোটাল বিক্রিয়াটাকে বলবো আমরা ওজোনোলিসিস। তো দেখে নিই অ্যালকিন কীভাবে ওজোনোলিসিস বিক্রিয়া দেয়। দেখো, CH2 ডবল বন্ড CH2, এর সঙ্গে ওজনের বিক্রিয়া হচ্ছে। ওজন মানে তিনটেও এই ডবল বন্ডের সঙ্গে কিভাবে তারা যুক্ত হবে। ডবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হবে, আর একটা ও ভায়া হয়ে দুটো কার্বনের সঙ্গে যোগ হবে। তিনটে ওর মধ্যে একটা ও গেল, আর দুটো ও ওই দুটো কার্বন থেকেই যুক্ত হলো। এই হলো ওজোনাইড যৌগ। এটা হচ্ছে ওজোনাইড, এইটার যৌগটা হচ্ছে ওজোনাইড যৌগ, ওজোনাইড যৌগ। ঠিক আছে, কোনো কোনো বইয়ে দেখবে এটা এইভাবে করা আছে, একই কথা। CH2 এই ওটাকে ব্রিজ করা আছে। তো ব্রিজ করাই থাক আর স্টেডি থাক, দুটো কার্বন কিন্তু অ্যাটাচ হবে, একটা ভায়া অক্সিজেন হলো, আর বাকি দুটো অক্সিজেন অ্যাজ ইউজুয়াল এরকম। এই দুটোর মধ্যে কোনো ফারাক নেই, সেম জিনিস। তুমি এটাকে টিপে দাও, এখানে এটা বসে যাবে। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এটা হলো ওজোনাইড যৌগ। এবার যদি একে জিঙ্ক ডাস্ট আর জল দিয়ে স্প্লিট করি, তাহলে কিভাবে ভাঙে জানো? এই যাবার সময় একে ডবল বন্ড করে যাবে, একে ডবল বন্ড করে যাবে, একই কথা। এরকম ভাঙো, একে ডবল বন্ড করে গেল, একে ডবল বন্ড করে গেল। তাহলে কি হলো? এই কার্বন থেকে কি পাচ্ছি? CH2 ডবল বন্ড ও, এটা পাচ্ছি না, এ পাশে ভেঙে বেরিয়ে গেছে। আর এখান থেকে কি পাচ্ছি? এ পাশে ভেঙে বেরিয়ে গেছে CH2 ডবল বন্ড ও। তাহলে দু অণু, দেখো না, CH2 ডবল বন্ড ও, CH2 ডবল বন্ড ও। এই বন্ডটা তো ভেঙে গেছে, এটাও ভেঙে গেছে। তাহলে দু অণু CH2 ডবল বন্ড ও। এর মানে হচ্ছে HCHO। এটাকে বলা হচ্ছে, এটা এর নাম হচ্ছে, মনে রাখবে, ফর্মালডিহাইড। একে বলা হয় ফর্মালডিহাইড। হলো, তাহলে কিভাবে ওজোনাইড হয় আর কিভাবে ওজোনাইড যৌগটা জিঙ্ক ডাস্ট জল দিয়ে ভাঙে সেটা একটু শিখে নাও ভালো করে। তাহলে দেখো, আমি আরেকটা দেখাই। ধরো CH3CH ডবল বন্ড CH2, এর সঙ্গে বিক্রিয়া করছি O3। তাহলে ওজোনাইডটা করি। ওজোনাইডটা কি করব? এই ডবল বন্ড দুটোকে আমি কাজে লাগাবো। তার আগে যা আছে থাকবে, CH3CH, এটা যদি হলো, ডবল বন্ড চলে এসছে, ভায়া ও করে দাও, তারপরে যা আছে CH2 হয়ে গেল, আর বাকি দুটো ও হয়ে গেল। দেখো, যা হচ্ছে কিন্তু ডবল বন্ড কার্বন দুটোর মধ্যেই হচ্ছে সব। হ্যালো, এটা হচ্ছে কি তাহলে? ওজোনাইড যৌগ। একে যদি আমি এবার জিঙ্ক ডাস্ট আর জল দিয়ে ভাঙি, তাহলে কি বলেছিলাম? এই বন্ডটা ডবল হবে, এই বন্ডটা ডবল হবে। তাহলে লেখো, এখান থেকে শুরু করি। CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড ও, এটা হয়ে গেল, পাশে বেরিয়ে গেল। আর এখান থেকে কি পাচ্ছি? CH2 ডবল বন্ড ও, যাকে আমরা কি বলছিলাম? HCHO। এটাই CH2, HCHO। এটা কি বললাম? ফর্মালডিহাইড, শিখে গেছি। এটাকে বলা হয় ফর্মালডিহাইড, আর এটাকে বলা হচ্ছে কি? অ্যাসিটালডিহাইড। হ্যালো, তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। দেখো, আমি আরেকটা দেখাচ্ছি। CH3CH ডবল বন্ড CH3। হ্যালো, একে আমি O3 দিয়ে ওজোনাইড করব, নিচেই করি, ওজোনাইড করব। বলো, এই দুটোর মধ্যে হবে, তাহলে কি হবে? CH3
সিএইচ ডবল বন্ড চলে এসছে, মানে ভায়া ও করে দাও, সিএইচ হলো, তার পাশে আরেকটা CH3 আছে, দেখো এই CH3 হলো। এবার এই দুটোর মধ্যে আর দুটো ও অতিরিক্ত তিনটেও লাগিয়ে দিলাম, তাহলে এটা হলো ওজোনাইড যৌগ। এবার এই ওজোনাইড যৌগকে যদি আমি জিঙ্ক ডাস্ট আর জল দিয়ে ভাঙি, তাহলে কি ভাঙবে, এই বন্ড ডবল, এই বন্ড ডবল, এখান থেকে কি পাচ্ছি, CH3 CHO, CH3 CH ডবল বন্ড, এখান থেকে কি পাচ্ছি, CH3 CH ডবল বন্ড, মানে দু অণু পেয়ে গেলাম, হলো ওজোনাইট। ওজোনালিসিস হলো। দেখো এই ওজোনালিসিসটাকে আমরা একটা ফরম্যাটে যদি প্রকাশ করি তাহলে খুব সহজ হয়ে যায়। দেখো সি ডবল বন্ড সি, এটা যখন অ্যালকিন তখন ডেফিনেটলি এই ফরম্যাটে লিখতে পারবো, কারণ ডবল বন্ডটা থাকবেই। থাকে যদি এর সঙ্গে আমি ওজনের বিক্রিয়া করছি, দেখো তিনটেও এখানে যোগ হবে, এ হাতে যা ছিল ছিল, যা ছিল ছিল, এর সঙ্গে সেকেন্ড সিটা ডবল বন্ডের ভায়া ও হয়ে যুক্ত হবে, এখানে যা ছিল ছিল, আর দুটো ও এই 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 হলো, এই হলো ফরম্যাট, এটা ওজোনাইড হলো। যদি একে এবার আমি জিঙ্ক ডাস্ট আর জল দিয়ে ভাঙি, এই বন্ডে, তাহলে এখানে থেকে কী পাচ্ছি, এই সিএস সঙ্গে ডবল বন্ড ও পাচ্ছি, আর এখানে যা ছিল ছিল, তাই না? আচ্ছা, আর এখান থেকে কি পাচ্ছি, আর একটা এই সিএস সঙ্গে ডবল বন্ড ও পাচ্ছি, এখানে যা ছিল ছিল, এই দেখো এই হলো প্রোডাক্ট, হলো কি হলো না? তাহলে এই ফরম্যাটটা মনে রাখলেই আমি ওজোনালিসিস পারবো। তুমি দেখো আমি যে কোনো একটাকে এই ফরম্যাটে ফেলি, ধরো এইটাকে ফেলছি আমি CH2 ডবল বন্ড CH2, তাহলে এই যে সি ডবল বন্ড সি, তাহলে এই সিটা হচ্ছে এই সিটা ডবল বন্ডের কার্বন, আর তার ডবল বন্ডের পরের সিটা এইটা, এই সিটা, তাহলে বলো এই সি এর হাতে দুটো হাতে কি আছে, H2, মানে দুটো H আছে, দিয়ে দাও H, এই সি এর দুটো হাতে সেটাও H আছে, দিয়ে দাও H, হলো। তাহলে এগুলো সব পড়ে থাকবে, এখানে H ছিল, এখানেও H ছিল, এই দুটোতেও H ছিল, তাহলে এখানটাও সেই H পড়ে থাকবে, এখানেও দুটো H পড়ে থাকবে, তাহলে কি প্রোডাক্ট পেলাম, CH2O, মানে HCHO, দুটোই HCHO, দেখো তাই পেয়েছি, দু অণু CH2O বা HCHO, তাই পেলাম। তাহলে এই হচ্ছে ফরম্যাটটা মনে রাখতে পারলেই হয়ে গেল। দেখো এই ফরম্যাটটাতে আমি আবার ফেলছি, দেখো এই পরেরটা ফেলছি এবার, CH3CH, ভাবো এই ডবল বন্ডের কার্বনের সিটা, এই সিটা, ঠিক না, এর দুটো হাতে কি আছে, একটা CH3 একটা H, দিয়ে দাও, একটা H একটা CH3 দিয়ে দিলাম। আচ্ছা, আর একটা সি হচ্ছে এইটা, এই সিটা, তাহলে ডবল বন্ডের কার্বনের এই সিটা হবে, এই যে সি ডবল বন্ড সি, তাহলে এই সি এর সঙ্গে দুটো কে আছে, একটা H আছে, একটা CH3 আছে, দিয়ে দাও একটা H একটা CH3, আর এইগুলি সব চলে যাবে ওখানে শেষ পর্যন্ত, এগুলো তো কোনো বিক্রিয়া হচ্ছে না, তাহলে এখানে HCH3 ছিল, দিয়ে দাও HCH3, এটাও ছিল HCH3, এ হাতেও দিয়ে দাও HCH3, তাহলে এখান থেকে আসছে এইটা, তাহলে এখানেও HCH3 ছিল, HCH3 পড়ে থাকবে, আর এই পাশ থেকে আসছে এইটা, তারও এক হাতে HCH3 ছিল, এটা পড়ে থাকবে, তাহলে কি প্রোডাক্ট পেলাম বলো, CH3CHO, এটা কি পেলাম, CH3CHO, দু অণুই CH3CHO পেলাম। দেখো এখানে কি উৎপন্ন হয়েছে, কোনটা করলাম, এইটা, দেখো এই দেখো দু অণু CH3CHO পেয়েছিলাম, সেম ওই ফরম্যাটটা ফেলে দিলেই পেয়ে গেলাম। আর একটা এটাকেও ফেলি, আচ্ছা এটাকে আমি এবারে নিচে লিখে ফেলি আরেকবার, হ্যাঁ একটা লিখে দিয়ে দেখাই। দেখো ফরম্যাটটা লিখি আগে, সি ডবল বন্ড সি O3 সঙ্গে বিক্রিয়া করে হবে সি ভায়া ও সি, এর দু হাতে যা ছিল এর দু হাতে তাই থাকবে, আর দুটো ও এই যুক্ত হয়ে গেল ওজোনাইড।
একে জিঙ্ক ডাস্ট দিয়ে ভাঙতে হলো। কিভাবে ভেঙেছিল? এই বন্ড একে ডবল করেছিল, একে ডবল করেছিল। তাহলে এখান থেকে কি পেলাম? ডবল বন্ড ও এপাশ থেকে পেলাম, এপাশ থেকে কি পেলাম? ডবল বন্ড ও পেলাম, তাই না? এবার লাগাই, এটাতে লাগাই। তাহলে এই কার্বনটা হচ্ছে ডবল বন্ডের এই কার্বনটা, তার দুটো হাতে কি HCH3 দিয়ে দিলাম। এই কার্বনটা তাহলে কোনটা? এই কার্বনটা ডবল বন্ডেড, এর দুটো হাতে দুটো H আছে, লাগিয়ে দাও, ব্যাস। এবার সেগুলো নিয়ে ক্যারি ফরওয়ার্ড করে দাও। এখানে H ছিল, এখানে CH3 ছিল, এর দুটো হাতে ছিল HH, দিয়ে দিলাম। এখান থেকে এই পাঁচটা ভেঙে যেটা আসবে সেখানে ছিল HCH3, দিয়ে দিলাম। এখানে ছিল HH, দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি পেলাম? CH3CHO। এই দেখো CH3CHO অ্যাসিডালডিহাইড। এখান থেকে কি পেলাম? CH2 ডবল বন্ড। এই দেখো CH2 ডবল বন্ড বা HCHO, HCHO হয়েছে, পেয়ে গেলাম। তাহলে এই ফরম্যাটটা আমার মনে রাখতে পারলে আমি যে কোনো অ্যালকিনের ওজোনোলিসিস করে দিতে পারবো, আর যে কোনো অ্যালকিনকে এই ফরম্যাটে আমি ফেলতে পারবো, যে কোনো অ্যালকিনকে। আর একটা এক্সাম্পল দেখো, দেখো একটা অ্যালকিন লিখছি, বড় অ্যালকিন, দেখো এই ফরম্যাটে ফেলছি, দেখো কিভাবে। একটা বড় অ্যালকিন লিখছি, CH3 CH2 CH ডবল বন্ড CH2 CH2 CH3 এত করে লিখলাম, হয়েছে। এবার এই ফরম্যাটটা যখন করবো, কি C ডবল বন্ড C, এই তো ফরম্যাট। তাহলে ডবল বন্ডের কার্বনটা চুজ করো, এইটা হচ্ছে এইটা ডবল বন্ডের কার্বনের সঙ্গে, আর ডবল বন্ড কার্বনের পরেরটা হচ্ছে এইটা। তাহলে এই কার্বনে কে আছে? একটা H, আর বাকি CH2 CH3 দাও, একটা H, বাকিটা হচ্ছে কি CH2 CH3। এই কার্বনে কি আছে? দুটো, একটা H, না এটা একটা H, এই কার্বনটা এইটা, একটা H আর একটা CH2 CH2 CH3, CH2 CH2 CH3। তাহলে এগুলো এবার একই জায়গায় হতে যাবে, যা প্রোডাক্ট আসবে আসবে, এগুলো বসে যাবে, এখানে বসে যাবে, এখানে বসে যাবে, এখানে বসে যাবে, হলো এই ফরম্যাটে ফেলে দেবো, তাহলে ওজোনোলিসিস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার ওজোনোলিসিস বিক্রিয়া ফরম্যাট। তো ওজোনোলিসিসের ওপরে আমার আরও বেশ কিছু বলার আছে, তো সেটা আমি এক্ষুনি আর বলছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। এর পরের যে ভিডিওটা করব সেটা কিন্তু শুধুমাত্র ওজোনোলিসিসের ওপরেই করব। সেটা ওজোনোলিসিস কাকে বলে, ওজোনোলিসিস কত রকমের হয়, তো প্রত্যেকটা রকম তার নামগুলো কি আমরা দেখব। রিডাকটিভ ওজোনোলিসিস, অক্সিডেটিভ ওজোনোলিসিস, কখন রিডাকটিভ ওজোনোলিসিস হয়, কখন অক্সিডেটিভ ওজোনোলিসিস হয়, রিডাকটিভ ওজোনোলিসিসের ফলে কি প্রোডাক্ট হয়, অক্সিডেটিভ ওজোনোলিসিসের ফলে কি প্রোডাক্ট হয়, এগুলো আমরা সব ডিটেলসে এবং উইথ ট্রিক্স কি করে আমি বার করব, আমরা একটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পড়াশোনা করো। আর একটা কথা, এই যে আমি পড়াতে গিয়ে যে মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ বললাম, এর সেপারেট ভিডিও আমার ইউটিউবে ডিটেলস দেওয়া আছে। মার্কনিকভ কখন হয়, অ্যান্টি মার্কনিকভ কখন হয়, কোন কোন ক্ষেত্রে মার্কনিকভ হয় না, আর কোন ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ হয় না, সেগুলো আমার ডিটেলস মেকানিজম সমেত দেওয়া আছে, তোমরা ইউটিউবে সেটাও দেখে নিতে পারো। আমি আই বাটনও দিয়ে দেবো। ঠিক আছে, পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।